আমি ছোটবেলায় নর্থ ক্যালকাটার একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো আমাদের বাড়িতে বিভিন্ন রকমের কাগজ আসতো। আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন আর গণশক্তি। তো আমাদের বাড়িতে যেহেতু বিভিন্ন কাগজ আসতো, তো বাবার পড়া হয়ে গেলে আমার হাতে সেটা আসতো। এবার সবার পড়া হয়ে গেলে বলা হতো যে, এই আমাদের কাগজটা মেজো জ্যাঠার বাড়িতে দিয়ে আয় আর ওদের কাগজটা নিয়ে আয়। তো এইরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি। মানে বুঝতে পারছেন, তখনকার আনন্দবাজার, বর্তমান আর গণশক্তি একদিনে পড়ার ফল কি হতে পারে? আমার মাথাটা কেন ঘেটে গেছিল ছোটবেলা থেকে, কেন আমার ভবিষ্যৎ অন্ধকার আমি আজকে বুঝি। কারণ সেই সময়কার আনন্দবাজার, সেই সময়কার বর্তমান আর সেই সময়কার গণশক্তি আমি একদিনে পড়তাম, প্রতিদিন পড়তাম। কাগজ পড়ার অভ্যাস সেরকমভাবে আমার শুরু হয়েছিল। তো এখন আমি বুঝি যে আমার মাথাটা কেন এত ঘাঁটা। যখনই দেশের মধ্যে এরকম কোনো ক্রাইসিস বা এই ধরনের কোনো আন্দোলন, যেরকমভাবে আমাদের দেশ এগোচ্ছে, যেরকমভাবে রাজনীতি এগোচ্ছে, যখনই কিছু হয় আমি খুব অন্য রকমভাবে দেখি। গাড়ি পুড়ছে। এবার আমি বরাবরই ন্যায্য প্রতিবাদের পক্ষে। সেটা সেই সমালোচনা সিপিএম এর বেলাও ছিল, যে কেন ক্লাস 5-এ আমাকে ইংরেজির সাথে পরিচয় করানো হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে যে আমার বাবা মার দোষ। আমার বাবা মার সেরকম আর্থিক সচ্ছলতা ছিল না যে আমাকে ইংরেজি মিডিয়ামে পড়াবে। আমি বাংলা মিডিয়ামে পড়েছি। আমার কাছে ক্লাস 5-এ ইংরেজি ইন্ট্রোডিউস করা হয়েছিল। তার আমার ইংরেজিকে সড়গড় করতে আমাকে এক্সট্রা খাটতে হয়েছে। যাই হোক, সেই নিয়ে আমি বামফ্রন্টের সমালোচনা করেছি। তৃণমূলের জমানায় তো তখন আমি ট্যাক্স পেইং সিটিজেন, মানে আমার সমালোচনার রাইটটা আমার যেন খুব ইজিলি চলে এসছে, কারণ আমি তখন ট্যাক্স পেইং সিটিজেন। তো যতবার ন্যায্য প্রতিবাদ, এবার কোনটা ন্যায্য না সেটা তর্ক সাপেক্ষ ব্যাপার। আমি যেরকমভাবে যেটাকে ন্যায্য মনে করব, সেটাকে আপনি ন্যায্য মনে নাও করতে পারেন, দ্যাটস ইররেলেভেন্ট। বাট আমার কাছে যেটা ন্যায্য মনে হয়েছে, আমি বরাবর সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি। তৃণমূলের বেলা তো বারংবার নেমেছি, বারংবার প্রশ্ন করেছি, তার জন্য আমার কাজ এফেক্ট করেছে, সেটাও ভয় পাইনি, করেছি। বিজেপির বেলাতেও করব। ইনফ্যাক্ট এবারও জেনজির এই যে প্রোটেস্ট, আমরা মিলেনিয়ালরা হোক কলরব থেকে কত প্রোটেস্ট করলাম, আরজি করে তো রাতের পর রাত জেগে গেলাম প্রোটেস্ট করতে গিয়ে। জেনজির প্রোটেস্টটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, খুব সোশ্যাল মিডিয়া ড্রিভেন মনে হয়েছে, ইনস্টাগ্রাম ড্রিভেন মনে হয়েছে। সেটার ভিতরে অপটিক্সটা নিয়ে পরে আলোচনা করছি। বাট এই যে প্রোটেস্টের পক্ষে ছিলাম, আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আই উইল লুজ মাই বিজেপি ফলোয়ার্স। আই নেভার রিয়েলি থট অ্যাবাউট ইট, আর ভবিষ্যতেও ভাববো না। তাতে যদি পেজের অবস্থা খারাপ হয়ে যায়, আমার কিছু যায় আসে না। আমি যেখান থেকে উঠে এসেছি, আমি সমাজের যে কোনো কাজ, আমার কাছে কোনো কাজ ছোট নয়। আমি যে কোনো কাজ করে আমার জীবন কাটিয়ে দিতে পারবো। আজকে যদি গাড়ি না থাকে, একটা পাবলিক বাসে করে ঘুরতে হয়, আমার কোনো অসুবিধা নেই, আমি ওখান থেকে উঠে এসেছি। হোয়াট আই রিয়েলি ফাইন্ড ইন্টারেস্টিং ইন দিস প্রটেস্ট, যে এটা বামপন্থীদের জন্য একটা প্লাস পয়েন্ট, লেফট উইং ন্যারেটিভে একটা প্লাস পয়েন্ট, যে প্রচুর প্রিভিলেজ ক্লাসের ছেলে মেয়ে এই প্রোটেস্টে আমি দেখেছি। প্রিভিলেজ ক্লাস মানে যে পরীক্ষাগুলোর কথা বলা হচ্ছে, যে অ্যাসপায়ারিং, যাদের স্বপ্ন অনেক বড়, যাদের বাবা মা তাদেরকে স্বপ্ন দেখিয়েছে অনেক বড়, তারা কিন্তু সবাই উচ্চ মধ্যবিত্ত প্রিভিলেজ ক্লাস। খুব কম সংখ্যক সত্যি মেহনতি মানুষের ছেলে মেয়েকে এই প্রোটেস্টে দেখা গেছে। এবার এটা বামপন্থার জন্য একটা উইন সিচুয়েশন, যে এই প্রজন্ম, এই প্রিভিলেজ ক্লাসটাকে তারা বামপন্থায় কি করে ইনক্লুড করবে আর কি করে বামপন্থা এগিয়ে নিয়ে যাবে। এটা অবশ্যই রাইট উইং এর জন্য একটা বড় অ্যালার্মিং সিচুয়েশন, যে এটা কিন্তু ঘটছে। এটা ফ্যাশনের জন্য ঘটুক, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফ্যাশনের থেকে ঘটুক, যে করেই ঘটুক, এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন। এটা সময় বলবে যে এটা কোন দিকে যাবে। মানে আমি দেখতে চাই যে ছোটবেলা থেকে একটা ভালো স্কুলে পড়েছে, ড্রাইভার শুদ্ধ গাড়ি তাকে স্কুলে নামিয়ে দিয়ে গেছে, সে কি করে ইন্ডিয়ার সত্যি মেহনতি মানুষের পক্ষে দাঁড়ায়, লেবার ক্লাসের পক্ষে দাঁড়ায়, লেবার ক্লাসের কষ্ট সে বুঝতে পারে। এটা আমি দেখতে চাই। এটা যদি হয়, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি করবে
আর রাইট উইং এর ক্ষেত্রে এই যে জেনজির যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট নেচার অফ প্রোটেস্ট, সেটাকে তারা কি করে নিজের দিকে ঘোরাবে, এই অপটিক্সটা যদি রাইট উইং ন্যারেটিভ বা সরকার বোঝার চেষ্টা করে, তাহলে সরকারের দিকে এই নিউ জেনারেশনের ভোট 2029 আর 2031 প্রতিফলিত হবে। এবার আক্ষরিক অর্থে যদি দেখতে হয়, দিল্লিতে যন্তর মন্তরে একটা প্রোটেস্ট হয়েছে, ককরোচ জনতা পার্টি সেটা লিড করেছে। সোনাম ওয়াংচুক ওয়াজ দ্য সবচেয়ে শক্তিশালী মুখ ছিল এটার, আর সব থেকে দুর্বল মুখ ছিল এই প্রোটেস্টের। কেন আমি সেটা পরে বলছি। যাই হোক, এরকম একটা প্রোটেস্টে জেনজি জি জান লড়িয়ে নেমে গেছে রাস্তায়, ইনস্টাগ্রাম রিল বানিয়েছে, প্রোটেস্ট করেছে। মানে দ্য হোল জেনজি অফ ইন্ডিয়া ওয়াজ শেকেন আ বিট, যে দিস ইজ আওয়ার টাইম, অ্যান্ড দ্য হোল অ্যালগোরিদম ওয়ার্কড ইন ফেভার। দ্য হোল অ্যালগোরিদম, মানে অ্যালগোরিদম কি করে ফেভার করে আমি বলছি, যে আপনি একটা প্রোটেস্টের পোস্ট বা ভিডিও দিলেন, তাতে আপনার যে সাপোর্টার্স তারা তো আপনাকে সাপোর্ট করছে, এবং যারা আপনাকে আপনার ভিউ পয়েন্টকে সাপোর্ট করে না তারাও এসে কমেন্ট করছে, তারাও এসে আপনার অ্যালগোরিদমকে টুইক করে আপনার ট্র্যাকশন বাড়িয়ে দিচ্ছে। তাদের কেন বাড়ছে না? কারণ বেশিরভাগের প্রোফাইল লক করা। আপনি তো তার প্রোফাইলে গিয়ে কমেন্ট করে কিস্তি দিতে পারছেন না, আপনাকে কিস্তি খেতে হচ্ছে, কিন্তু খুব অন্যভাবে দেখলে ওই খিস্তিটা ইজ ওয়ার্কিং ফর ইউ। অ্যালগোরিদমে আপনার মানে হয় না, আমি যদি উদাহরণ দিই, ধরে নি ময়ূক আমার বন্ধু, ময়ূককে আমি চিনি, ময়ূককে আমি ভালোবাসি। ময়ূকের প্রোফাইল কেন ওয়ার্ক করে? ময়ূকের প্রোফাইল ওয়ার্ক করে, আজকে যদি ময়ূক রিপাবলিক বাংলা ছেড়েও দেয়, ময়ূক উইল বি সামওয়ান। ইউ হেট হিম, you love him, you can't ignore him. He's got the পার্শ্ববর্তী দেশের কিস্তি খাওয়ার জন্য প্রস্তুত, ও বিজেপির ভালোবাসা নিচ্ছে প্রস্তুত, বামপন্থীদের কিস্তি খেতেও প্রস্তুত। এভরিথিং ইজ ওয়ার্কিং ফর হিম। একটা ইন্ডিয়া বাংলাদেশের ক্রাইসিস হলে ও একা ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, বাট সেটা নেওয়ার জন্য তো ওকে ওই জায়গাটা, ওই গেটটা খোলা রাখতে হয়েছে। এটা কজন পারে? যেটা বাকিদের ক্ষেত্রে হয়, যে কেউ এসে আপনার প্রোফাইলে অ্যান্টি ন্যাশনাল তক্কা দিয়ে যাচ্ছেন, এবার আপনি তার প্রোফাইলে গিয়ে কমেন্ট করতে যান, দেখবেন প্রোফাইলটা ব্লক। তো ইন দ্য হোল ওয়াইডার স্পেকট্রাম দিস হ্যাজ ওয়ার্কড ফর দ্য জেনজিস। দ্যাটস হাউ আই থিঙ্ক। মানে খুব গোদা বাংলায় বোঝার চেষ্টা করি। আমরা রিসেন্ট নির্বাচন দেখলাম, সেই নির্বাচনটাকে আমরা যেরকমভাবে পরীক্ষা দিতাম সেটাই ধরলাম। তো আমি তো পরীক্ষা দেওয়ার জন্য আমার স্কুল, আমার যে কোচিংয়ে যাই, যে শিক্ষকের কাছে যাই, তাদের উপর নির্ভরশীল, কারণ তারা জানে যে সিলেবাসে কি কি আছে। তো সিলেবাসের সম্ভাব্য প্রশ্নপত্রগুলো আমাদেরকে দেওয়া হতো, মক টেস্ট করা হতো। তো এবার ইলেকশনটাকে যদি আমি এরকম একটা পরীক্ষা ধরি, তো শাসক দল তো কোনো একটা এজেন্সির সাথে যুক্ত ছিল, তাদেরকে দায়ভার দেওয়া হয়েছিল যে এই যে কি কি প্রশ্ন আসতে পারে, মানে একটা এজেন্সির কাছে দায়িত্ব ছিল যে ডিজিটাল ম্যাপিং করার, মানুষের মনোভাব ডেটার আকারে তাদের কাছে নিয়ে একটা ডিজিটাল ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বা ভোটিং ক্যাম্পেইন স্ট্র্যাটেজি তৈরি করা। সেটার উপরে বেস করেই কিন্তু প্রাক্তন শাসক দল এই ভোটটা লড়েছিল। এই এজেন্সি ঠিক করে দিয়েছিল কাকে কোথায় প্রার্থী করা উচিত, কোথায় জনমানুষে সমীক্ষা, তারা প্রচুর টাকা ব্যয় করে এইটা করেছে। এই ডিজিটাল ম্যাপিং, মানুষের মনোভাব বোঝা, সব কিছু তাদের দায়িত্ব ছিল। সেটার উপরে প্রাক্তন শাসক দল
প্রার্থী দিয়েছিল, পুরো ভোটটা দাঁড়িয়েছিল তাদের উপরে। হুট করে দেখলে বলবেন যে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার হেরে গেছে। আমি দেখি যে ডেটাটা মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকারের কাছে গিয়েছিল, সেই ডেটা একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ ছিল। তার রিফ্লেকশন ভোটের রেজাল্ট। ইদার সেই এজেন্সি ঠিকমতো কাজ করতে পারেনি, বা জেনে বুঝে ভুল করে এমন একটা তথ্য দিয়েছে যার জন্য ভোটের ফলাফল এরকম। ঠিক সেরকম ভাবেই এই প্রোটেস্টের হতে পারে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। মানে আমি যদি ধরেও নিই ডিপ স্টেট থিওরি, যদি ধরেও নিই এটা একটা আভ্যন্তরীণ থ্রেট, দেশের ভেতরে আভ্যন্তরীণ থ্রেট, তো সেই থ্রেটটাকে অ্যান্টিসিপেট করে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে যেসব লোক কাজ করে এই থ্রেট অ্যান্টিসিপেট করার, তারা ঠিকমতো ডেটা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঠিক সময় পৌঁছয়নি, বা পৌঁছেছে। এটাকে যদি আমি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হিসেবে দেখি, এই থ্রেটটা নিউট্রালাইজ করতে সরকারের এত বেগ পাওয়ার কথা নয়, আমি মনে করি অন্তত এতটা বেগ পাওয়ার কথা নয়। এরা হতে পারে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিল। মানে এটা কেন বলছি, কালকে সন্ধেবেলা আরএসএস চিফ, আমি বরাবর জানি যে সোনার কান, বিজেপির সোনার কান কিন্তু আরএসএস। মোহন ভাগবতের একটা কোট, সে বলছে জেনজিদের নতুন প্রজন্মের কথা শুনতে হবে, বুঝতে হবে, তাদের মতো করে কাজ করতে হবে। আমি যদি ধরেই নিই যে 30-35 দিন ধরে সরকার নেক্সট দুটো প্রজন্মের, মানে নতুন প্রজন্ম জেনজি যারা 2029-31 ভোট দেবে, তাদের সাইকোলজি আর তারা কতটা দূর যেতে পারে, বা এরকম একটা প্রোটেস্টে হার্ড রাইট উইং কিরকম ভাবে রাস্তায় নামতে পারে। এই কি যেন নাম, পিঙ্কি না কি, সে তো দিল্লি পৌঁছবার আগেই প্রোটেস্ট উঠে গেল। তো আমি যদি এটাকে এক্সপেরিমেন্ট, একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হিসেবে দেখি, যে এরা জেনজির মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করছিল যে কি করলে কি হতে পারে। খুব ক্রিটিক্যাল মাইন্ডসেট না হলে আমার এই কথাগুলো আপনি ধরতে পারবেন না। যারা ধরতে পারবেন ফেয়ার এনাফ, আর যারা ধরতে পারবেন না তারা বলতে পারেন তোর কথা কে শোনে, তুই ভাট বকছিস, ভাগ দেখে, আপ টু ইউ। এর আগেও যে ইন্ডিয়াতে বিভিন্ন সরকারের আমলে টেলিকমিউনিকেশন নিয়ে যেসব সোশ্যাল এক্সপেরিমেন্ট হয়েছে, সেটাকে যদি আমি একবার ভেবে দেখি তাহলে মনে হবে এটা হলেও হতে পারে, কারণ এরকম সোশ্যাল এক্সপেরিমেন্ট আগেও হয়েছে। একটু খোঁজ নিয়ে দেখবেন, একটু পুরনো ইন্টারনেট খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। তো যাই হোক, সরকারের এই, যদি আমি ধরে নিই এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, তাহলে এই যে আরএসএস বিজেপির নতুন প্রজন্মকে বোঝার যে অপটিক্সটা, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর মাঝে এলো, তারপরে এলো ককরোচ জনতা পার্টি। এরা কি করবে এটার উপরে আমাদের চোখ রাখতে হবে। মানে এরা যদি নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে এদেরকে নির্বাচন কমিশনে যেতে হবে, নিজেদের মধ্যে একটা সংবিধান তৈরি করতে হবে, সদস্য সংখ্যা বাড়াতে হবে, সমর্থক জোগাড় করতে হবে। সমর্থক তো আছেই না, মানে এই ককরোচ জনতা পার্টির সংবিধানে বিশ্বাস করা সমর্থক জোগাড় করতে হবে। 2029 আর 31 এই দুটো বছর এদের কাছে আছে, এদের কাছে 3-4 বছর আছে এই ফ্রেমওয়ার্কটা করার। যদি এরা মানে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে চায়, আমি এখনো জানি না এরা কোন দিকে যাবে। যাই হোক, জেনজি এদের ফরে আছে, এরা এই জেনজির পাওয়ারটাকে কিভাবে ইউটিলাইজ করে সেটা দেখার জন্য আমি খুব
মুখিয়ে বসে আছে।